এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর যে গঠন রয়েছে তা নিয়ে কি করব আলোচনা করব। পরমাণু পড়তে গেলে প্রথমে আমাকে জানতে হবে পদার্থ কি। পদার্থ মানে কি? যার কিছুটা ভর রয়েছে, যার কিছুটা জায়গা জুড়ে থাকে তাকেই আমরা বলি পদার্থ। যেমন আমি পেন যেখানে ইউজ করছি সেটা একটা পদার্থ, খাতা বই কলম যা রয়েছে প্রতিটি পদার্থ। যা কি যার ভর রয়েছে নির্দিষ্ট একটা কি যা কোনো একটা জায়গা জুড়ে থাকে সেটাই হলো কি পদার্থ। এই যে কনসেপ্ট এটা কে দিয়েছিল, প্রথম কে বলেছিলেন? ল্যাভোসিয়ে। এবার আমরা যেহেতু পরমাণু নিয়ে আলোচনা করবো তাহলে এখন কি পরমাণু বলতেই আমরা প্রথমে আসবো কি ডাল্টন সম্পর্কে। ডাল্টনকে কি বলা হয়? পরমাণুবাদের জনক। তিনি প্রথম। এর আগে অনেক বিজ্ঞানী করেছিলেন, ঋষি কণাদ, ডেমোক্রিটাস, কিন্তু তারা অতটা ফলপ্রসূ কি ব্যাখ্যা দিতে পারেননি। তারপরে কি ডাল্টনই কি অন্যতম পরমাণু সম্পর্কে ব্যাখ্যা দেন। তারপর আরো বিভিন্ন বিবর্তন এসেছে বিভিন্ন বিজ্ঞানীর হাত ধরে। আর সবার প্রথম যদি ইনিশিয়াল করতে হয় সেটাকে আমাকে কি করতে হবে? ডাল্টনের পরমাণুবাদ। ডাল্টনকে কি বলা হয়? পরমাণুবাদের জনক। কেন বলা হয় তা আমরা এখন বুঝবো ডিটেলসে। দেখো, প্রথমে কি বললাম, যার ভর আছে, যার কিছু স্থান জুড়ে থাকে তাকে কি বলা হয়? পদার্থ বলা হয়। তাহলে পদার্থটা কিছুটা কিছু দিয়ে তৈরি হয়, তাহলে পদার্থটা তৈরি হয় কিভাবে? পদার্থটা তৈরি হয় অনেকগুলি পরমাণুর কি সমষ্টি নিয়ে তৈরি হয় কি একটা পদার্থ। এটাই কে বলেছিলেন? এটা বলেছিলেন ডাল্টন। এটাই ডাল্টনের জন্য পরমাণু হয়ে গেছে। তাহলে পরমাণু পদার্থ কি দিয়ে তৈরি হয়? পরমাণু দিয়ে তৈরি হয়। তিনি বলেছিলেন পরমাণু অবিভাজ্য। অবিভাজ্য মানে কি? পরমাণুকে ভাঙ্গা যায় না। কিন্তু আমরা যখন পড়েছি ক্লাসে, পরবর্তী বইটা আলোচনাও করা হবে যে পরমাণুর মধ্যে যদি ভাঙ্গার পরে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন প্রভৃতি কি বিভিন্ন কণা পাওয়া যায়, তার মানে নিশ্চয়ই কি বিভাজ্য হলো। তার মানে পরমাণু উনি বলেছিলেন অবিভাজ্য। তার মানে তার কনসেপ্টটা কি তখন যখন তিনি আবিষ্কার করেছিলেন প্রথম তখন কি ঠিক ছিল না, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানী আবিষ্কার করেছে কি পরমাণু কি ভাঙ্গা যায়। তার মানে এই কনসেপ্টটা তিনি দিয়েছিলেন কে? পরমাণু অবিভাজ্য, একে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। কনসেপ্ট দিয়েছিলেন ডাল্টনের পরমাণুবাদ, কিন্তু পরবর্তী বিজ্ঞানী এটা প্রমাণ করলেন যে পরমাণু কি অবিভাজ্য নয়। এটা কি পরবর্তী ফেল প্রমাণিত হয়েছে গেল। তারপরে দেখো, আর একটু আগে আমরা কি বললাম? পদার্থ। পদার্থ কি দিয়ে তৈরি হয়? পরমাণু দিয়ে তৈরি হয়। কোনো একটা জিনিস যা দিয়ে তৈরি হয় তাকেই আমরা কি বলি? একক বলি। এই পরীক্ষায় পদার্থের যে পরীক্ষা দিতে পারে পদার্থের ক্ষুদ্রতম একক কি? পরমাণু। এই উক্তিটিও করেছিলেন কে? জন ডাল্টন। 1808 সনে তিনি কি এটা কি এই যে ডাল্টনের পরমাণু সেই তত্ত্বটি কি দিয়েছিলেন। তাহলে পরমাণুর ক্ষুদ্রতম একক হলো কি? পরমাণু। যেমন আমাদের দেহ কি কোষ, কোষ নিয়ে গঠিত। আমাদের দেহ কি অসংখ্য কোষের সমষ্টি। আমাদের আমাদের দেহের ক্ষুদ্রতম একক কি? তখন আমরা কি বলি? কোষ। সেরকম পদার্থ কি দিয়ে তৈরি? পরমাণু দিয়ে তৈরি। তাহলে কি পদার্থের ক্ষুদ্রতম একক কি হবে? পরমাণু। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা দিয়েছিলেন কে? জন ডাল্টন। তাহলে কি শিখলাম? পদার্থ কি দিয়ে তৈরি? পরমাণু দিয়ে তৈরি। এবং কি পদার্থের ক্ষুদ্রতম একক কি? পরমাণু। যার ব্যাখ্যা দিয়েছিলেন কে? জন ডাল্টন। আর এই জন্য ডাল্টনকে কি বলা হয়? পরমাণুবাদের জনক বলা হয়। তিনি তারপর তার গুরুত্বপূর্ণ কনসেপ্ট কি যেটা পরবর্তী ফেল প্রমাণিত হয়েছিল সেটা হলো কি? পরমাণু অবিভাজ্য। পরমাণু অবিভাজ্য মানে পরমাণুকে ভাঙা যায় না, কিন্তু আমরা জানি পরবর্তী বিজ্ঞানী আবিষ্কার করলেন যে পরমাণুকে ভেঙে কি উৎপন্ন হয়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন উৎপন্ন। মানে কি পরমাণু ভাঙা যাচ্ছে, তার মানে তার কনসেপ্টটা কি পরবর্তী ভুল প্রমাণিত হয়েছে। তারপরে তিনি আরো কি কি বলেছিলেন? তিনি বলেছিলেন বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর ভর ও ধর্ম কি হয়? আলাদা হয়। একই মৌলিক পদার্থের পরমাণুর ভর ধর্ম একই হয়। এই কনসেপ্টটাও তার ঠিক হলো না যখন আইসোটোপ কি হলো? আবিষ্কার হলো। আইসোটোপ যদি দেখি মানে কি যাদের কি প্রোটন সংখ্যা সমান থাকবে, যা পরবর্তীতে আলোচনা করবো যে পোটিয়াম, হাইড্রোজেনের আইসোটোপ, ডয়টোরিয়াম, টিসিয়াম, এগুলা কার আইসোটোপ? হাইড্রোজেন আইসোটোপ। দেখো তো আইসোটোপ গুলিতে কি হয়? আইসোটোপ মানে কি প্রোটন সংখ্যা সমান হবে, কিন্তু এতে দেখো প্রোটন সংখ্যা সমান হয় কিন্তু ভর সংখ্যা কি হয়ে যায়? আলাদা হয়ে যায়। ভর আলাদা হওয়ার ফলে কি হবে? এদের যে ভৌত ধর্ম সেই ভৌত ধর্মের কি পরিবর্তন কি লক্ষ্য করে। ভৌত ধর্ম মানে আমরা কি বুঝি? স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, এগুলি ভৌত ধর্ম। তার মানে কি উনি বলেছিলেন একই মৌলিক পদার্থের পরমাণু ভর ও ধর্ম একই, কিন্তু দেখা গেল যে হাইড্রোজেনের কি আইসোটোপ যখন আবিষ্কার হলো তখন দেখলো হাইড্রোজেনের কি তিনটা রূপে দেখা গেল। একটা হলো পোটিয়াম, ডয়টোরিয়াম, টিসিয়াম, তিনটেই কি হাইড্রোজেনের কি অংশ, কিন্তু এদের কি ভর কি আলাদা হওয়ার জন্য কি হলো? এদের ধর্মগুলো কি চেঞ্জ হতে থাকলো, ভৌত ধর্মগুলি। এই যে এই কনসেপ্টটা তার মধ্যে ভুল প্রমাণিত। তিনি বলেছিলেন একই মৌলিক পদার্থের ভর ধর্ম একই, কিন্তু দেখা দেখো আইসোটোপ আবিষ্কার করে একই মৌলিক সবই হাইড্রোজেন, কিন্তু এদের ভর আলাদা হওয়ার জন্য কি ভৌত ধর্ম কি পরিবর্তন হতে থাকলো। তার মানে এই কনসেপ্টটাও তার কি হয়ে গেল? ভুল পরবর্তীতে প্রমাণিত হয়ে গেল। এই ছিল কি ডাল্টনের পরমাণুবাদ। এরপরে আরো বিভিন্ন বিজ্ঞানী রয়েছে, তাদের পরমাণুবাদ সম্পর্কে কি কি বলেছিলেন তা নিয়ে আমরা এখন আলোচনা করব। এবার হলো পরমাণু সম্পর্কে, যে পরমাণুর গঠন, পরমাণু ইলেকট্রন, প্রোটন কি দিয়ে তৈরি, পরমাণুর ভেতরে কি থাকে, এই যে কনসেপ্ট, এটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী গবেষণা। তার মধ্যে একজন বিজ্ঞানী হলেন কে? থমসন।
থমসন পরমাণু নিয়ে একটা মডেল দিয়েছিলেন, সেটা কি থমসনস অ্যাটমিক মডেল বা থমসনের পরমাণুর যে মডেল সেটা। তাকে কি বলা হয়, অন্য একটা নামও হয় পাম্পুডিং মডেল, ওয়াটারমেলন মডেল। কেন ওয়াটারমেলন মনে হয়, মানে কি তার কনসেপ্টটা একটা ওয়াটারমেলনের সঙ্গে, যেটা আমরা তরমুজ বলি, তরমুজের সঙ্গে কি মিল্কের মতো, তাই জন্য সেই মডেলটাকে নাম দেওয়া হয়েছে কি ওয়াটারমেলন মডেল। তাহলে তিনি কি বলেছিলেন, কি ব্যাখ্যা দিয়েছিলেন, এটাই আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। পরীক্ষা দেবে কোন নিচের কোন উক্তিটি থমসনের দেওয়া, এইভাবে কোশ্চেন পরীক্ষা জিজ্ঞেস জানতে হবে থমসন তাহলে কি বিবৃতি দিয়েছিলেন। থমসন বলেছিলেন, সবচেয়ে পাতিভাবে তোমাদের একবারে বুঝিয়ে দিই, এই যে পরমাণু রয়েছে, এই যে গোটা তরমুজ যে অংশ, এটা হলো কি পরমাণু, এটা হলো কি থাকে সবসময় পজিটিভ থাকে, আর ভেতরে কি থাকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো বিচির মতো অংশ, এটাকে বলে ইলেকট্রন বলে আখ্যা দিয়েছেন, এবং এরা কি হয় নেগেটিভ হয়, ইলেকট্রন গুলো কি নেগেটিভ, আর এইখানে যে গোটাটা পরমাণু সেটা কি পজিটিভ, এটাই কি তিনি আখ্যা দিয়েছেন শর্টকাটে, এখানে এটাই লেখাই রয়েছে। আর কি হবে, পজিটিভ আর নেগেটিভ থাকার জন্য কি করে, যদি সমান পজিটিভ সমান নেগেটিভ তো কি একে অপরকে প্রশমিত করে দেবে, মনে করো +10 -10 প্রশমিত করে দিল, এই ব্যাখ্যাটাই কে দিয়েছিলেন, থমসন দিয়েছিলেন, এটাই এখানে লেখা রয়েছে, আমি এখন তোমাদের বুঝিয়ে দিচ্ছি। থমসনের মতে পরমাণু অতি ক্ষুদ্র ব্যাসার্ধ বিশিষ্ট ধনাত্মক তড়িতায়িত কণা যেগুলো, এই যে গোটাটাই হলো কি এক ধনাত্মক তড়িতায়িত কণা, বোঝা গেল ফার্স্ট কনসেপ্ট। সেকেন্ডে কি বলেছেন, এই গোলকের মধ্যে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলি ক্ষুদ্র কণার আকারে সুষমভাবে ছড়িয়ে থাকে। এই যে ইলেকট্রনগুলি, এই বিচিগুলি রয়েছে, বীজগুলি, এদেরকে কি ইলেকট্রনের সঙ্গে কি তুলনা করেছেন, এই ইলেকট্রনগুলি ছড়িয়ে ছিটিয়ে কি রয়েছে, কিন্তু পরবর্তীতে কি দেখা যায় ইলেকট্রনগুলি ছড়িয়ে ছিটিয়ে নয়, নির্দিষ্ট কক্ষপথে কি হয় পরিভ্রমণ করে, যা আমরা পরবর্তীতে জানবো। তারপরে কি ধনাত্মক এবং ঋণাত্মক আধান পরস্পরকে কি করে নেয়, প্রশমিত করে যায়, প্রশমিত করার মানে পরমাণু তখন কি হবে নিস্তরিত পরিণত, যে +10 -10 হয়ে যায় থেকে নিস্তরিত হয়ে গেল, এই যে তিনি এগুলোর কনসেপ্ট কি তিনি দিয়েছিলেন। এরপরে লাস্ট ভাইটাল কনসেপ্ট এখান থেকে পরীক্ষায় আসে, ইলেকট্রনগুলি ঘুরতে ঘুরতে শক্তি বিকিরণ করে কি হয় কেন্দ্রে চলে আসে। তার মানে কি ইলেকট্রনগুলি মনে করি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো ঘুরতেছে ঘুরতেছে ঘুরতে ঘুরতে কি হবে কেন্দ্রের মধ্যে কি হবে এক আপতিত হয়, কেন্দ্রের মধ্যে আপাতিত হয় কি শক্তি বিকিরণ করে, কিন্তু এই কনসেপ্টটা ভুল। কারণ কি কেন্দ্রের মধ্যে যদি ইলেকট্রন গুলো মনে করো ঘুরছে, ঘুরতে 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 বিভিন্ন কক্ষে ঘুরতে 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 যদি কেন্দ্রের মধ্যে এসে পড়ে, তাহলে কি হবে পরমাণুর গঠনটা কি ঠিক থাকবে, ঠিক থাকবে না, এটা কি হবে আনস্টেবল হয়ে যাবে। এই যে কনসেপ্ট এটা তিনি দিয়েছিলেন কে থমসনের কি পাম্পুডিং মডেলের মধ্যে কি এটা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী বিজ্ঞানীরা প্রমাণ করেছিলেন কি আসলে ইলেকট্রন গুলো যে ঘুরছে, ঘোরার ফলে কোনো সময়ই কি হয় না এই যে কেন্দ্রের মধ্যে কি এসে আছড়ে পড়ে না, এটা নির্দিষ্ট কক্ষপথে কি থাকে ঘুরতে থাকে। এর পরবর্তীতে এই কনসেপ্ট নিয়ে আলোচনা করেছেন অন্য একজন বিজ্ঞানী, তা নিয়ে আমরা আলোচনা করব। সীমাবদ্ধতা কি, তার ত্রুটি কি ছিল, পরমাণু স্থায়ী নয়, এই যেটা আমি বললাম আনস্টেবল, তিনি বলেছিলেন আনস্টেবল, কিন্তু পরবর্তী দেখা গেল সেটা কি স্টেবল থাকে, এই তার কনসেপ্টটা ভুল ছিল, এটাই তার সীমাবদ্ধতা। ইলেকট্রনগুলি ঘুরতে ঘুরতে কি শক্তি বর্জন করে কি হয় কেন্দ্রে চলে আসে, কিন্তু ইলেকট্রনগুলি শক্তি বর্জন করে কেন্দ্রে চলে আসে, তাদের নিজস্ব একটা শক্তি স্তর থাকে, নির্দিষ্ট কক্ষপথে কি হয় ঘুরতে থাকে। এই যে তার ভুল বা সীমাবদ্ধতা, এটাই হলো তার পরীক্ষায় আসতে পারে যে থমসনের অ্যাটমিক মডেলের সীমাবদ্ধতা কি, তখন তোমাকে এই কোশ্চেনের মধ্যে এই কি লাইন আকারে কি দেওয়া থাকবে, তখন তোমাকে বুঝতে হবে যে কোনটা থমসনের কি সীমাবদ্ধতা। এই হলো কি থমসনের কি অ্যাটমিক মডেল। এবার আমরা আলোচনা করব রাদারফোর্ড, এটা অন্যতম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। রাদারফোর্ড কি করেছিলেন, দেখো রাদারফোর্ড প্রথমে একটা পরীক্ষা করেছিলেন, যেটা রাদারফোর্ডের অবজারভেশন বলা হয়। তিনি একটি কি বায়ুশূন্য আবদ্ধ নল নিয়েছিলেন এবং সেখানে কি এরকম একটা ব্যবস্থাপনা করেছিলেন, আর এখানে কি সোনার একটা পাত রেখেছিলেন, যার পুরোটা কত 0.004 মিলিমিটার, এটা কিন্তু পরীক্ষায় আসে। পরীক্ষা কিভাবে কোশ্চেন দেবে, রাদারফোর্ড যে তার পরমাণু সংক্রান্ত পরীক্ষা করেছিলেন, সেটাতে যে সোনার পাত ব্যবহার করেছিলেন তার পুরো কত, ডাইরেক্ট তোমাকে কোশ্চেন দেবে 0.004 এত মিলিমিটার। কারণ এখানে একটা কি করলেন ব্যবস্থাপনাটা আগে বুঝিয়ে দিই, তাহলে অটোমেটিক ভাবে সবগুলো কি বুঝতে পারবে। তিনি একটা কি করেছিলেন, একটা উৎস ব্যবহার করেছিলেন, যেখান থেকে কি হয় আলফা কণা কি নিশ্চিত হয়, এখান থেকে কি হয় আলফা কণাগুলি কি নিশ্চিত হয়, আলফা কণার চার্জ কি হয় পজিটিভ হয়, আলফা কণার চার্জ কি হয় পজিটিভ গেল। তিনি একটা কি করলেন, একটা ব্যবস্থাপনা তৈরি করলেন, আর এখানে গোল ফয়েল দেওয়া রয়েছে, আর মাঝখানে একটা কি রাখলেন সোনার পাত রাখলেন। তারপর এখান থেকে আলফা কণা ছুটতে কি করলেন শুরু করলেন, এখান থেকে আলফা কণা ছুটতে থাকলেন ছুটতে থাকলেন ছুটতে থাকলেন, ছোটার ফলে কি হলেন তিনি ঘটনাটাকে পর্যবেক্ষণ করলেন, দেখলেন যে আলফা কণাগুলো কিভাবে পরিবহন করছে, কিভাবে রিয়াক্ট করছে, এই রিয়াক্ট থেকে তিনি বিভিন্ন সিদ্ধান্তে কি হলেন উপনীত হলেন। তিনি কি কি বুঝতে পারলেন এখান থেকে, তিনি দেখো এইখান থেকে না বুঝিয়ে আমি এখানে তোমায় ভালো একদম বুঝিয়ে দিই, এই যে এখান থেকে আলফা কণা ছড়া হলো, এইটা হলো আমাদের সোনার পাত, ঠিক আছে। তিনি লক্ষ্য করলেন যে কতগুলো রশ্মি ডাইরেক্ট এখানে গেল, আবার কি রিটার্ন করলো, ডাইরেক্ট মাঝখানে গেল,
আবার কি করলো, রিটার্ন করলো, ডাইরেক্ট গেল, আবার কি রিটার্ন করলো। তার মানে মাঝখানে নিশ্চয়ই কিছু একটা জিনিস রয়েছে যার জন্যই আবার কি রিটার্ন করছে, রিয়াক্ট করছে, পাল্টা রিয়াক্ট করছে। তাহলে ব্যাপারটা কি, আলফা কণা ছোড়া হয়েছিল কি প্লাস, তাহলে মাঝখান থেকে দেখা যাচ্ছে কি মাঝখানে গুলো কি উল্টো পাশে একদম চলে যাচ্ছে, আবার রিয়াক্ট করে কি বিপরীত পাশে ফিরে যাচ্ছে। তার মানে এখানেও প্লাস বলে কিছু একটা আছে, এর জন্যই তো এই ঘটনা ঘটতে পারে। এখান থেকেই তারা অনুধাবন করলেন যে বিজ্ঞানী রাদারফোর্ড এখানে নিশ্চয়ই এখানে কোনো একটা জিনিস রয়েছে, সেই জিনিসের নাম দিলেন কি নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস রয়েছে কোথায়, তার মানে বোঝা গেল মিডিলে। তারপর দেখা যায় ওখানে প্লাস দিয়ে যাচ্ছে, আবার পরবর্তী দেখা যায় যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস আমরা জানি কি প্রোটন আর কি নিউট্রন নিয়ে গঠিত। আবার নিউট্রনের আধান কি শূন্য নিস্তড়িত, আর প্রোটন কি প্লাস। তার মানে বোঝা গেল এখানে প্রোটন বলে একটা কি জিনিস রয়েছে যার আধান কি প্লাস। এই হলো কি এই যে পরীক্ষাটা, এখান থেকে আমি কার ধারণা পেলাম, প্রথমে প্লাস বলে কিছু রয়েছে মানে নিউক্লিয়াস রয়েছে, এই যে কনসেপ্ট এটা প্রথমে কি তিনি বুঝতে পারলেন। এরপরে আরো দুটো কনসেপ্ট তিনি বুঝতে পেরেছেন, আরো দু ধরনের ঘটনা ঘটেছে। এক নম্বর ঘটনা বলে দিলাম, নেক্সট ঘটনা কি, এখান থেকে রশ্মি ছড়া হলো, কিছু কিছু রশ্মি এগুলো রিয়েক্ট করে ফিরে যাচ্ছে, এখান থেকে এরকম বিক্ষিপ্ত হচ্ছে। বিক্ষিপ্ত হওয়ার মানে কি, নিশ্চয়ই এখানে প্লাস রয়েছে, প্লাস ছড়া হলো, নিশ্চয়ই এখানে কেন এমন কিছু রয়েছে মাইনাস বলে যার ফলে কি রিয়াক্ট করছে। তার মানে এখানে মাইনাস বলে কিছু একটা জিনিস রয়েছে। এই যে মাইনাস বলে জিনিস, সেই মাইনাসটারই নাম কি রাখা হলো ইলেকট্রন বোঝানো গেল। দেখেন ইলেকট্রন বলে কিছু কি রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এর থেকে বোঝা গেল। তাহলে বোঝা গেল কি, প্রথমে কি বললাম, আলফা কণাগুলি সোজাসুজি ভাবে বেরিয়ে ফিরে আসছে, এটা হলো প্রথম কনসেপ্ট। তার মানে এখানে কি রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। তারপরে সামান্য আলফা কণা কি বিক্ষিপ্ত হয়ে কি ফিরে আসে, তার মানে এখানে ইলেকট্রন বলে কিছু একটা রয়েছে মাইনাস বলে। তারপরে দেখো আবার আরেকটা 3 নম্বর পর্যবেক্ষণ কি করলেন, দেখলেন যে এখান থেকে রশ্মিগুলো কোনো কোনো রশ্মি কি হচ্ছে একবারে ভেদ করে চলে যাচ্ছে, ফিরে আর আসছে না। এর থেকে কি বোঝা গেল, ওই কি যে পরমাণু যে রয়েছে পরমাণুর মধ্যে কি ফাঁকা ফাঁকা স্থান রয়েছে, তার মানে শূন্য স্থান রয়েছে। এর থেকে কি এটা অনুধাবন করলেন, তার মানে এখান থেকে কি বোঝা গেল শূন্য স্থান রয়েছে। আর যে শূন্যস্থান না থাকতো তো ফিরে আসতো, কারণ ফাঁকা হয়ে চলে গিয়েছে ভেদ করে, তার মানে কি রয়েছে শূন্যস্থান রয়েছে। এর থেকে কি বোঝা গেল, এই যে কনসেপ্ট এগুলি কি সিদ্ধান্ত। আমি পরীক্ষাটা বোঝালাম, এখানে সিদ্ধান্তগুলো কি, এই তিনটেই সিদ্ধান্ত এখানে লেখা রয়েছে, আর কোনো কিছু। তাহলে কি হলো, প্রথম পর্যবেক্ষণ থেকে বোঝা গেল কি বেশিরভাগ স্থান কি ফাঁকা, তার মানে সোজা হয়ে বেরিয়ে রয়েছে, তার মানে কি বেশিরভাগ স্থান কি ফাঁকা। বিক্ষিপ্ত হওয়ার কারণ হলো কি চারিদিকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন রয়েছে, এই জন্য কি বিক্ষিপ্ত হয়েছে। তারপরে কি মাঝখানে কি রয়েছে সোজাসুজি হয়ে ফিরে আসছে, ফিরে আসছে মানে কি পজিটিভ বলে কিছু একটা জিনিস রয়েছে, এর ফলে কি টক্কর খেয়েছে, এর ফলে ফিরে আমরা এখানে নিউক্লিয়াস রয়েছে। এই যে তিনটা তার গবেষণা, তিনটা যে তার সিদ্ধান্ত তিনি পেলেন, এটা কার মডেল থেকে পাওয়া গেল, রাদারফোর্ড মডেল থেকে পাওয়া গেল। আশা করি তোমাদের বোঝা গিয়েছে। আর এখানেই এটাকে আমি যেটা বোঝানো সেটাই কিনতে হবে। কিছু কিছু রশ্মি যে ভেদ করে চলে গেল, তার মানে কি এটা ফাঁকা স্থান গ্যাপ। আর এখানে যে রিয়াক্ট করে কি ফিরে আসলো, ওই যে গেল, ওই যে রিয়াক্ট করে ফিরে ফিরে, সরি এটা না বললো, এই যে এখানে যেগুলা মনে করে যে কিছু কিছু ফিরে আসছে, মানে এই বাঁকাগুলোকে লক্ষ্য করো, এগুলো সবগুলো সোজা রেখে কিছু কিছু ফিরিয়ে থাকে, এই যে এই বাঁকাগুলো ফিরে আসছে রিয়াক্ট করে। এটা থেকে বোঝা গেল ইলেকট্রন। আবার যেটা সোজা গিয়েছে সেটা থেকে কি বোঝা গেল, সোজার থেকে বোঝা গেল কি নিউক্লিয়াস রয়েছে, যেটাতে গেল আবার কি ফিরে আসলো, এখানে নিউক্লিয়াস রয়েছে সোজাটাতে, গেল ফিরে আসলো, গেল ফিরে আসলো। তাহলে বোঝা গেল। তাহলে কি সিদ্ধান্ত নিল রাদারফোর্ড তা আমি বুঝিয়ে দিলাম। সীমাবদ্ধতা কি, ঠিক একই আগেরটাতে যে ফল্ট হয়েছিল এখানে কি একই ফল্টই রয়েছে ঘুরে ফিরে। তিনি কি বলেছেন, ইলেকট্রনগুলি ঘুরতে ঘুরতে শক্তি বর্জন করে কি হয় কেন্দ্রে চলে আসে। এই সিদ্ধান্তটা পূর্বে বোঝানো হলো, পূর্বের কনসেপ্টে, কিন্তু এই কনসেপ্টটা আসলে কি ভুল। আশা করি বোঝা গেল এখানে। তারপরে এখন নেক্সট মডেল সম্পর্কে আমরা বোরস মডেল অফ অ্যাটমিক। এবার বোর বিজ্ঞানী নিলস বোর আসলেন তার মডেল নিয়ে। তিনি কি বললেন, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে না, কেবলমাত্র একটি নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করে। তার মানে কি, এই যে একটা পরমাণু থাকে, পরমাণু মানে কি, পরমাণুর গঠনটা অনেকটা সূর্যের সাথে কল্পনা করতে পারি। সূর্য রয়েছে, সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহগুলি ঘুরছে, ঠিক সেরকমই হলো কি পরমাণুর মডেল। তার মানে পরমাণুর মধ্যে কি থাকে মাঝখানে, প্রোটন আর কি থাকে নিউট্রন একসঙ্গে থাকে, আর বাইরের দিকে কি গ্রহগুলো সূর্যের চারিদিকে ঘুরতে থাকে, সেই জন্য ইলেকট্রন গুলোও কি ঘুরতে থাকে এরকম কক্ষপথে। এই হলো পরমাণু স্ট্রাকচার। বিভিন্ন কক্ষে বিভিন্ন ধরনের ইলেকট্রন থাকে, উদাহরণ পরে আলোচনা করব কোন কক্ষে কতগুলি ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে, 2n² ফর্মুলা অনুযায়ী হয়। এরকম কি কক্ষপথ রয়েছে, আর প্রত্যেকটা কক্ষপথের মধ্যে ঘুরছে কি ইলেকট্রনগুলি ঘুরছে এই। তাহলে পরমাণুর যে কেন্দ্র সেখানে কি রয়েছে, প্রোটন আর নিউট্রন রয়েছে, আর বাইরে কক্ষপথে কি করে ইলেকট্রন। তাহলে কি বললেন বিজ্ঞানী বোর, সেটা শুনি আগে বুঝে নেই। ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছা মতো যে কোনো বৃত্তাকার কক্ষপথে কি আবর্তন করতে পারে না,
মানে কি, ইলেকট্রনগুলি মনে করো এই কক্ষপথে ঘুরছে তো এই কক্ষপথে ঘুরবে, এই কক্ষ থেকে এই কক্ষতে কি আসবে না, এই কনসেপ্টই তিনি দিয়েছিলেন। তার মানে কেবলমাত্র কতগুলি নির্দিষ্ট ব্যাসার্ধেরই বৃত্তাকার কক্ষপথে আবর্তন, যার যেখানে ঘোরা সে সেখানেই ঘুরবে, একটা আরেকটার মধ্যে কি আশ্রয় পড়বে না। বোঝা গেল 1 নম্বর। 2 নম্বর তিনি কি বলেছেন, ইলেকট্রনগুলি বৃত্তপথে ঘোরার সময় কোনো শক্তি বর্জন করে না, যেটা আগেরকার যে বিজ্ঞানী রয়েছে তাদের কি ফল ছিল, সেই ফলটাই তিনি কি শুদ্ধে দিলেন এখানে এসে। কি বললেন, ইলেকট্রনগুলি বৃত্তপথে ঘোরার সময় কোনো শক্তি বর্জন করে না এবং কি শোষণ করে না, তাই কি পরমাণু শোষিত। তার মানে কি, নির্দিষ্ট মনে করে ইলেকট্রনগুলি ঘুরছে, নিজস্ব কক্ষপথে ঘুরছে, ঘোরার সময় কোনো ইলেকট্রন কি শক্তি কি বর্জন করবে না, কারণ কি না, যে প্রত্যেকটা স্তরে একটি নির্দিষ্ট কি শক্তি কি লেভেল থাকে, যে শক্তি বর্জন করার দরকার নেই। এই যে কনসেপ্ট, এটা দিয়েছেন কি বিজ্ঞানী বোর মডেল অ্যাটম থেকে কি পাওয়া যায়। আর তিনি বলেছেন কি পরমাণুগুলি যে কক্ষপথে ঘুরে, প্রত্যেকটা তিনি 4টা কক্ষপথ সম্পর্কে ধারণা দিয়েছেন। কি বলেছেন, কে, এল, এম, এন, এই 4টি কক্ষপথের কথা তিনি কি বলেছেন। এই কক্ষপথে গেলে ইলেকট্রনগুলি কি করে, পরিভ্রমণ করে। কিন্তু পরবর্তী দেখা যায় যে 4টা কক্ষপথ নয়, টোটাল কতগুলি কক্ষপথ রয়েছে, 7টি কক্ষপথ রয়েছে। কি কি এগুলি, কে, এল, এম, এন ও পি। কক্ষপথের শক্তি, কোন কক্ষের শক্তিস্তর বেশি, কোন কক্ষের শক্তিস্তর কম, এটা পরীক্ষায় আসতে পারে। সবচেয়ে শক্তিস্তর বেশি কোন কার, পি। সবার লাস্টের যে কক্ষপথটা থাকে, মানে করো যে প্রথমটাকে বলা হয় কে, তারপরটাকে বলা হবে কি এল, তারপরটা কি বলা হবে এম, তারপরটা কি বলে এম, এরকম করে কতগুলি থাকে, পি পর্যন্ত থাকে সর্বোচ্চ। এই যে 7টি মানে পদ থাকে, এই যে প্রত্যেকটার নাম হলো, প্রথমটার নাম কে, দ্বিতীয়টার নাম এল, তৃতীয়টার নাম এম, তারপরটা এন, তারপরটা ও, তারপরটা কি পি। আর এর মধ্যে সবচেয়ে শক্তি স্তরের কম দেওয়া হচ্ছে, সবচেয়ে শক্তি বেশি কার থাকে, শক্তি স্তর পিতে থাকে, আর সবচেয়ে কম থাকে কার, কি, পরীক্ষায় আসতে পারে। তাহলে বোঝা গেল। এবার আমরা মেইন পরমাণু, তাহলে পরমাণুতে কি কি থাকে। প্রধান পরমাণুর মধ্যে 3টা পয়েন্ট থাকে, কি কি, প্রোটন, নিউট্রন আর কি ইলেকট্রন। প্রোটন আর নিউট্রন কোথায় অবস্থান করে, এই যে নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াসের কেন্দ্রের মধ্যে কি অবস্থান করে, প্রোটন আর নিউট্রন। প্রোটনের চার্জ কি, প্লাস, আর নিউট্রনের চার্জ কি, 0। আর যে বাইরে ইলেকট্রনগুলির চার্জ রয়েছে, এর চার্জ হলো কি, নেগেটিভ। তাহলে ইলেকট্রনগুলি এরকম কি, এই যে কক্ষপথে কি ঘুরতে থাকে, নিজস্ব কক্ষপথে ঘুরতে থাকে। আর মাঝখানে কি থাকে, প্লাস গুলোকে বলা হয় কি প্রোটন। এই যে সাদা সাদা অংশ দেখছো, এটাকে বলা হবে নিউট্রন। আর বাইরে যে রয়েছে সেখানে হলো কি ইলেকট্রন। এই হলো কি পরমাণুর গঠন। তাহলে প্রত্যেকটা যে রয়েছে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এই কণিকাগুলি কে আবিষ্কার করেছিলেন এবং কি এর ভর কত, আধান কত, পরীক্ষা ডাইরেক্ট কোশ্চেন এসেছে। এখানে বোঝার কিছু নেই, এখানে ডাইরেক্ট তোমাকে মুখস্থই করতে হবে, কার ভর কত, কার আধান কত। পরমাণুর আকার, পরমাণুর আকার সাধারণত ব্যাসার্ধের উপর কি ডিপেন্ড করে, যার ব্যাসার্ধ বড় তার আকার বড়, যার ব্যাসার্ধ ছোট তার আকার কম। পরমাণুর আকারে যে পরমাণুর ব্যাসার্ধ রয়েছে এটা কত, 10⁻⁻10 মিটার, মানে এই যে এখান থেকে কেন্দ্র থেকে গোড়াটা, এই যে এতটুকু যে ব্যাসার্ধ, এটাই কত, 10⁻⁻10 মিটার। আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত, নিউক্লিয়াস রয়েছে এর ব্যাসার্ধ এতটুকু, এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ হলো কত, 10⁻⁻15 মিটার। অনুপাত কত, মানে এই দুটোকে আমরা ভাগ করে দিয়েছি, তাহলে দুটোর মধ্যে পরমাণুর আকার আর পরমাণু নিউক্লিয়াসের মধ্যে অনুপাত দাঁড়াবে কত, 10⁻15:1। তোমরা ভাগ করে দাও, 10⁻10 কত, 10⁻15, দেখবে কি 10⁻5 কত 1 আসবে। তাহলে এতটুকু বোঝা গেল। তাহলে কি শিখলাম আমরা এতক্ষণে, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে কে থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, এবং বাইরে কক্ষপথে কে ঘোরে, ইলেকট্রনগুলি ঘুরতে থাকে। প্রোটনের চার্জ কি, আধান সম্পর্কে আগে বলে নিই। প্রোটনের চার্জ হলো প্লাস, ইলেকট্রনের চার্জ কি, মাইনাস। দেখো প্রোটনের আধানও যা, ইলেকট্রনের আধানও তা, কিন্তু খালি ফারাক কি, প্লাস মাইনাস। এই জন্য তো একটা কি দেখো, দুজনকে প্রশমিত করে দেয়, আর একটা কি স্থিতিশীল অবস্থা কি বজায় থাকে। তাহলে প্রোটনের আধান তোকে ডাইরেক্ট পরীক্ষার সময় জিজ্ঞেস করবে। প্রোটনের আধান হলো কি 1.6 × 10⁻⁻19 কুলম। আর ইলেকট্রনের আধান একই রকম, খালি কি মাইনাস মানে কি এখানে নেগেটিভ চার্জ বোঝানোর জন্য বলা হয়েছে, 1.6 × 10⁻⁻19 কুলম। প্রোটনের ভর কত, প্রোটনের ভর হলো 1.67 × 10⁻⁻27 কেজি। আর নিউট্রনের ভর হলো কি প্রায় সেম, 1.67 × 10⁻⁻27 কেজি। আর ইলেকট্রনের ভর হলো 9.1 × 10⁻31 কেজি। মানে 10-এর উপরে যত বেশি মাইনাস থাকবে সে তত বেশি কি ছোট। তার মানে কি ইলেকট্রনের ভর সবচেয়ে কি নগণ্য। এই জন্য তো আমরা কি জানি, ইলেকট্রন কি বাইরে কক্ষ থাকে, যেমন পরমাণু আমরা যখন দেখি ইলেকট্রিক তারের মধ্যে কারেন্ট প্রবাহিত হলে কি প্রবাহিত হয়, ইলেকট্রনের কি হয়, ফ্লো ঘটে। তার জন্য কি ইলেকট্রনের চার্জ কম, এই জন্য নড়াচড়া। আর প্রোটন কি ভারী, এই জন্য এক জায়গায় কি মাঝখানে কি বসে থাকে। আশা করি কি বোঝা গেল। তাহলে এখান থেকে পরীক্ষায় আসতে পারে কার আধান সবচেয়ে বেশি, কার আধান সবচেয়ে কি কম। ঠিক আছে, তাহলে সবার কি রয়েছে, প্রোটন, নিউট্রন এবং কি ইলেকট্রন। সবচেয়ে বেশি আধান হলো নিউট্রন, তারপরে কি প্রোটন, তারপরে কি ইলেকট্রন। এটা হলো ভরের কি মানে ক্রম।
তার মানে কি নিউটনের কি সামান্য বেশি থাকে কি প্রোটনের কি তুলনায়, এই জন্য প্রায় সমান সামান্য বেশি গেল। এবার কে আবিষ্কার করেছে, আর নিউটনের আধান কি শূন্য, নিউটনের কোনো কি আধান নেই। প্রোটন আবিষ্কার করেছেন গোল্ডস্টেইন এবং কি রাদারফোর্ড। গোল্ডস্টেইন আসলে কি করেছেন, প্রোটনটা প্রথম কি ডিসকভার করেছেন এবং কি রাদারফোর্ডের নামকরণ করেন। তাহলে পরীক্ষায় তোমাকে সাবধানে অ্যান্সার করতে হবে। তাহলে যদি বলে প্রোটন কে আবিষ্কার করেছিলেন, অ্যান্সার হবে গোল্ডস্টেইন। আর নামকরণ কে করেছিলেন, বিজ্ঞানী রাদারফোর্ড। নিউটন কে আবিষ্কার করেছিলেন, জেমস স্যাডউইক নিউটন আবিষ্কার করেছিলেন। আর ইলেকট্রন আবিষ্কার করেছেন জে জে থমসন। ইলেকট্রন কে আবিষ্কার করেছেন, জে জে থমসন। আসলে যখন ডাল্টনের পরমাণুবাদ ছিল, ডাল্টনের পরমাণু বলছি পরমাণু অবিভাজ্য, মানে ভাঙা যায় না, সেই সময় যখন জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন তখনই বোঝা গিয়েছে কি পরমাণু কি অবিভাজ্য নয়। এবার দেখো বিভিন্ন অ্যাটমিক নম্বর, প্রত্যেক যে মৌল রয়েছে, এলিমেন্ট রয়েছে, তাদের কি নির্দিষ্ট কি পারমাণবিক সংখ্যা রয়েছে। পারমাণবিক সংখ্যা মানে কি, পারমাণবিক সংখ্যা মানে হলো কি প্রোটন সংখ্যা, প্রত্যেকের কি একটা নির্দিষ্ট প্রোটন সংখ্যা রয়েছে। এটা নিয়ে কি এখন আলোচনা করবো। তিনটা জিনিস নিয়ে আমাদের আলোচনা করতে হবে, প্রোটন সংখ্যা, এখানে নিউট্রন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা। এখান থেকে বলে রাখা ভালো, একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকবে ততগুলোই কি ইলেকট্রন থাকবে। নিউট্রনের কোনো সেটা কি ঠিক ঠিকানা নেই, সেটা সমান থাকতে পারে নাও থাকতে, কিন্তু মাস্ট একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলি কি থাকবে ইলেকট্রন থাকবে। এই কনসেপ্টটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কি মানে লজিক্যাল কোশ্চেন দিবে, সেখানে কিন্তু এই কনসেপ্টগুলো আমাদের কি লাগবে, কাজে লাগবে। তাহলে আমরা পরমাণুর মধ্যে কক্ষ কি কি শিখলাম একটু আগে, কে এল এম এন ও পি। তাহলে কতগুলি কক্ষ হলো, 1 2 3 ও পি, কে এল এম এন ও পি কি 1 2 3 4 3 7, এই যে 7টি কক্ষ থাকে পরমাণুর মধ্যে। তাই এর জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে প্রত্যেকটা কক্ষে সবচেয়ে বেশি কতগুলো ইলেকট্রন থাকতে পারে। এর জন্য ফর্মুলা হলো আমাদের 2n²। কি ফর্মুলা, 2n। তাহলে প্রথম কক্ষে সবচেয়ে বেশি কতগুলো থাকতে পারে, n এর মান 1 বসাও, তাহলে 2 ইন্টু n এর মান কত 1, তাহলে কত দুটো ইলেকট্রন থাকতে পারে। গেল প্রথম কক্ষে দেখো দুটো ইলেকট্রন রয়েছে। 2 নম্বর কক্ষে n এর জায়গায় 2 বসাও, তাহলে কি 2 ইন্টু 2 স্কোয়ার, 4 দোকানে 8। কিন্তু অনেকের মনে প্রশ্ন, যার মনে করো পরমাণু সংখ্যা 6, পারমাণবিক সংখ্যা 6 মানে প্রোটন সংখ্যা 6, তাহলে তার ক্ষেত্রে কি হবে, তার দেখো 2 বসবে আর পরের যে খোপ রয়েছে, সেকেন্ড যে তাদের কক্ষ রয়েছে, সেখানে বাকিটা 4 বসে যাবে। যে অ্যাকুরেট 8 হইতে হবে তার কোনো কম হলে কমগুলো বসবে, কোনো অসুবিধা নেই। সেটা n ইকুয়াল টু কত হবে 3, যদি বসাই তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার মানে কত 9 দোকানে 18, তার মানে এ। তাহলে কে কক্ষে সর্বোচ্চ কটা থাকতে পারে, দুটো, এল কক্ষে কয়টা 8টা, এম কক্ষে কতগুলি 18টি। তাহলে বোঝা গেল এইভাবে থাকে। তাহলে এখান থেকে একটা উদাহরণ নিয়ে বুঝি, মনে করো যে কোনো, তোমাদের কি করতে হবে সবসময় মনে রাখবে, এদের সিম্বল গুলো তো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর পারমাণবিক সংখ্যা প্রত্যেকটা সিরিয়ালি আমাদের মনে রাখতে হবে। এটা বিভিন্ন পর্যায় সারণী পড়তে গেলেও কাজে লাগবে, এবং কি বিভিন্ন ধরনের কোশ্চেন ভেতর থেকে দিলে পরে কি এই পরমাণবিক সংখ্যার উপর কোশ্চেন থাকতে পারে, এবং সেগুলি কাজে। এই জন্য আমাদের কি করতে হবে, 1 থেকে 20 পর্যন্ত মাস্ট আমাদের কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কত 1, পরমাণু সংখ্যা মানেই বুঝতে হবে প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা মানেই বুঝতে হবে কি ইলেকট্রন সংখ্যা। বোঝা গেল। হিলিয়ামের কত 2, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেন। এভাবে তোমরা কি পড়ে নেবে, এটার বোঝানোর দরকার নেই, এবং কি প্রত্যেকটার নামও কি এখানে দেওয়া রয়েছে। এবার একটা স্ট্রাকচার নিয়ে বোঝাই, মনে করো আমরা অক্সিজেনের পারমাণবিক অ্যাটমিক স্ট্রাকচার কেমন হবে দেখতে। অক্সিজেনের কত পারমাণবিক সংখ্যা 8, পরমাণু সংখ্যা মানে প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা যদি 8 হয় তাহলে ইলেকট্রন সংখ্যাও কত হবে 8 হবে, কিন্তু নিউট্রন সংখ্যা সেরকম কোনো কি বাধ্যবাধকতা নেই। তাহলে অক্সিজেন, তাহলে প্রথমে কি থাকবে, একটা কক্ষ থাকবে, ভেতরে কে থাকে প্রোটন আর নিউট্রন থাকবে। তাহলে প্রোটন আর নিউট্রন, প্রোটন কতগুলি 8টা, তাহলে ভিতরে কি এখানে 8টা প্রোটন থাকবে, প্লাস 8 করে দিলাম গেল। আর বাইরে কক্ষে কি থাকবে ইলেকট্রন, ইলেকট্রনে কতগুলি রয়েছে, অক্সিজেন যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, তাহলে পারমাণবিক সংখ্যা 8 মানে প্রোটন সংখ্যা 8, তার মানে ইলেকট্রন সংখ্যা 8। তাহলে প্রথম কক্ষে সবচেয়ে বেশি কতগুলি থাকতে পারে 2টি, এখানে 2টো থাকবে। নেক্সট কক্ষে কতগুলি থাকতে পারে সবচেয়ে বেশি 8টি, কিন্তু এর প্রোটন সংখ্যাই তো 8, ইলেকট্রন সংখ্যাই তো 8, দুটো তো হয়েই গেল, আর বাকি থাকলো কত 6টা, 8টা রাখার জায়গা নেই, তাহলে 6টাই বসবে, আর কিছু করার নেই। বাস এইভাবে চলে, 3 4 5 6 এইভাবে। আরেকটা উদাহরণ নিয়ে দেখো, মনে করো ম্যাগনেসিয়াম নিলাম, ম্যাগনেসিয়ামের কত পারমাণবিক সংখ্যা 12, এটা তোমাকে জানতে হবে। প্রথম কক্ষে কতগুলি থাকবে 2টি, পরেরটাতে কয়টি থাকবে 8টি, কারণ কি সব পরেরটাতে সবচেয়ে বেশি 2টো, তারপরে সবচেয়ে বেশি কটা থাকতে পারে 8টা, 8টা পূরণ হয়ে গেল। 2 3 4 5 6 7
8। আর শেষ কক্ষে কতগুলি থাকবে? 8 আর 2 তো 10 হয়েই গেল, আর বাকি থাকলো আর কয়টা? দুটো। দুটো এখানে বসবে। এই হলো কি কেস। এইভাবেই কি হয় পরমাণু স্ট্রাকচার কি হয় গঠিত হয়। আশা করি বোঝা গেল। এরকম ভাবে কি সবগুলো হয়েছে, কিন্তু মনে রাখতে হবে একটা কক্ষে কি সবচেয়ে বেশি কতগুলো থাকতে পারে। মানে করো পরমাণু স্টেবল হয় কিছু কিছু ক্ষেত্রে দেখবে 2 8 8 1 এই টাইপের থাকে। তার মানে কি এটা একটা কি ফর্মুলা রয়েছে যে বলছে সবচেয়ে বেশি কক্ষে সবচেয়ে বেশি লাস্টে কক্ষে ওরা আটটা কি রাখার কি চেষ্টা করে পরমাণু। এবার আমরা আলোচনা করবো কি ভর সংখ্যা এবং কি পারমাণবিক সংখ্যা নিয়ে। ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে হলো কি প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা দুটো যোগফলকে কি বলা হয়? ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা এবং কি নিউট্রন সংখ্যার যোগফল হলো কি ভর সংখ্যা। তাহলে মনে করো এই যে ভর সংখ্যা বা পরমাণু স্ট্রাকচার এই আকারে লেখা হবে জেড এক্স এ জেড এক্স দুটোর আকারই কি সেম, এটা সিম্বল। এই যে এ দেওয়া আছে একে কি বলা হয়? ভর সংখ্যা। আর জেড কে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা বা কি প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা। তার বোঝা গেল এটা মানেও যা এই আকারেও কোনো সময় লেখা থাকতে পারে, এই আকারে থাকবে। তোমাকে বুঝতে হবে যে মাথার মধ্যে যে থাকবে সে হলো ভর সংখ্যা, আর এখানে সামনে যে থাকবে বা এরকম নিচে থাকবে সে হলো কি পারমাণবিক সংখ্যা বা কি প্রোটন সংখ্যা। একটা উদাহরণ নেওয়া হয়েছে এখানে দেখো Mg ম্যাগনেসিয়ামের উপরে কি 24, এটা কি ভর সংখ্যা বোঝালো, তার মানে 24 হলো কি ভর সংখ্যা, আমি এ দিয়ে ডিনোট করলাম। আর 12 কি 12 মানে প্রোটন সংখ্যা। আমরা জানি প্রোটন সংখ্যা ইজ ইকুয়াল টু কত? ইলেকট্রন সংখ্যা। এটাও ঠিক তাই ক্লোরিনের ক্ষেত্রে। তাহলে দেখো এখান থেকে আমরা একটা বোঝার ব্যাপার আছে। তাহলে ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা কতগুলি? 24টি গেল। এর প্রোটন সংখ্যা কতগুলি? 12টি। ইলেকট্রন সংখ্যা কত হবে? 12ই হবে, কেন নাকি একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলি ইলেকট্রন। নিউট্রন সংখ্যা কত হবে? দেখো আমরা কি শিখলাম? ভর সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আমরা কি লিখে দিলাম দেখো, প্রোটন আমাদের 12 গেল। আর তাহলে দেখো প্রোটন আমরা জানি কত 12, আর ভর সংখ্যা কত 24। তাহলে বলো তো কি নিউট্রন সংখ্যা কত? তাহলে বিয়োগ করলেই হবে। তাহলে নিউট্রন সংখ্যা হবে 24 মাইনাস 12, তাহলে 12 হবে কি নিউট্রন সংখ্যা। এইভাবে কি সবকিছু আমরা বের করতে পারি। এভাবেও কি পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেওয়া থাকতে পারে। এই লজিকগুলি তোমাকে জানতে হবে। যেমন ক্লোরিনের ক্ষেত্রে আসি এবার। ক্লোরিনের কি ভর সংখ্যা কত? 35। আর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেম, একই জিনিস। তাহলে প্রোটন সংখ্যা হলো 17, ভর সংখ্যা কত? 35। তাহলে বলতো ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা, 17ই হবে। তাহলে নিউট্রন সংখ্যা কত? তাহলে নিউট্রন সংখ্যা আমরা জানি প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা নিয়ে ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা থেকে যদি আমি প্রোটন সংখ্যা বিয়োগ করে দেই তাহলেই আমাদের নিউট্রন সংখ্যা। তাহলে 35 থেকে 17 বিয়োগ করব, তাহলে 17 হবে আমাদের নিউট্রন সংখ্যা। বাস এই লজিকগুলি তোমাকে জানতে হবে। তাহলে বোঝা গেল। এবার আমরা আলোচনা করব কি আইসোটোপ, আইসোবার এবং কি আইসোটোন নিয়ে। মনে রাখার টেকনিক বলে দিই। প মানে কি যাদের প্রোটন সংখ্যা সমান, বার মানে ভার যাদের ভর সংখ্যা সমান, টন যাদের নিউট্রন সংখ্যা সমান। আশা করি আর কোনো জীবনেও ভুল হবে না। তাহলে আইসোটোপ কি? যাদের কি পারমাণবিক সংখ্যা সমান থাকবে কিন্তু কি নিউট্রন সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা, এটা যেন ভুল না হয়। পারমাণবিক সংখ্যা মানে কি প্রোটন সংখ্যা। তাদেরকে কি বলা হয়? একে অপরের তারা আইসোটোপ। তাহলে আইসোটোপের মধ্যে সঙ্গী লাগবে, একা একা হতে পারে না। তার মানে কি হাইড্রোজেনের যেমন পরীক্ষা আসবে, হাইড্রোজেনের আইসোটোপ গুলি কি কি? পোটিয়াম, ডয়টোরিয়াম, টিসিয়াম। এই যে প্রথমটা এটাকে বলা হয় পোটিয়াম, এটা কি ডয়টোরিয়াম, এটা হলো টিসিয়াম। সংজ্ঞাতে কি বলা হয়েছে? প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা আমরা কি বললাম? নিচেরটাকেই বলা হয় প্রোটন সংখ্যা। তা কত? এই যে হাইড্রোজেন রয়েছে প্রোটন সংখ্যা কত? 1। এই হাইড্রোজেন রয়েছে ডয়টোরিয়ামের প্রোটন সংখ্যা 1, টিসিয়ামের প্রোটন সংখ্যা কি 1। তিনটার প্রোটন সংখ্যা সেম। আর উপরেরটা কি আছে আমার দেখা দরকার নেই, প্রোটন সংখ্যা সেম। তার মানে বোঝা গেল কি এরা কি একে অপরের আইসোটোপ। তা আইসোটোপ গুলো কি হবে? রাসায়নিক ধর্ম কি একই হয় কিন্তু ভৌত ধর্ম কি হয় আলাদা, ভর আলাদা হওয়ার জন্য কি ভৌত ধর্ম চেঞ্জ হয়ে যায়। কার্বনের ক্ষেত্রে আসি এবার। কার্বনের ভর সংখ্যা কত? কার্বনের আইসোটোপ এগুলো। কার্বনের ভর সংখ্যা কত? 13, প্রথমটার 12, পরেরটার 13, তারপরে 14। কিন্তু দেখো এদের নিচেরটাকে কি বলি? প্রোটন সংখ্যাগুলো সেম, প্রত্যেকটা 6 6 6। তার মানে প্রোটন সংখ্যা সেম মানে বুঝতে হবে কি এরা কি সংখ্যা? এরা একে অপরের কি আইসোটোপ। অক্সিজেনের ক্ষেত্রে আসো, দেখো প্রত্যেকটার ভর সংখ্যা কি আলাদা, কিন্তু দেখো এদের প্রোটন সংখ্যা নিচেরটাকে বলে প্রোটন সংখ্যা সমান, এই জন্য এরা একে অপরের কি আইসোটোপ। আশা করি বোঝা গেল।
এবার আসবো আইসোবার। আইসোবার মানে ভর সংখ্যার সঙ্গে, ভর সংখ্যা কোথায় থাকে? মাথায় থাকে, মাথাটা সমান হবে। আর্গনের কত? 40, এরও 40। নাইট্রোজেনের কত? 14, এরও কত? 14। আর প্রোটন সংখ্যা দেখো এর কত? 18, 18 এর প্রোটন সংখ্যা, এর প্রোটন সংখ্যা কত? 18। প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে গিয়েছে, পারমাণবিক সংখ্যা আলাদা, কিন্তু ভর সংখ্যা কি? সেম, এরও 40, এরও 40। এই জন্য এরা কি হবে? একে অপরের আইসোবার। ঠিক আছে, টিসিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম। টিসিয়ামের কত হবে? দেখো এদের কত ভর সংখ্যা 50, ভ্যানাডিয়ামের কত? 50, আর ক্রোমিয়ামের কত? 50। ওদের ভর সংখ্যা কি? সেম, কিন্তু ভর সংখ্যা সেম, কিন্তু প্রোটন সংখ্যা কি? আলাদা। প্রোটন সংখ্যা কি? আলাদা। তার মানে এরা কি বলে? সরি, হ্যাঁ, প্রোটন সংখ্যা আলাদা। তার মানে এরা কি? একে অপরের আইসোবার। তাহলে কি ভর সংখ্যা সমান হবে কিন্তু প্রোটন সংখ্যা আলাদা হবে, তাকে আমরা কি বলবো? তারা একে অপরের আইসোবার। এবার আইসোটোন মানে কি? সহজ ব্যাপার, একই রকম। নিউট্রন সংখ্যা সমান হবে কিন্তু প্রোটন সংখ্যা কি হবে? আলাদা হবে। যেমন এই দুটো একসঙ্গে জোড়া জোড়া, পেয়ার পেয়ার, এই যে তিনটা নিয়ে একটা পেয়ার। দেখো হাইড্রোজেন, হাইড্রোজেনে কি বলছে? এদের কি ভিন্ন প্রোটন সংখ্যা হবে। প্রোটন সংখ্যা এর 1, এর কত? 2। হ্যাঁ আলাদা, ঠিক আছে, কিন্তু এদের কি কিন্তু এদের কি একই কি নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা হবে এটা, সরি, নিউট্রন সংখ্যা সমান। গেল। তাহলে এই যে হাইড্রোজেন রয়েছে এর প্রোটন সংখ্যা কত? 1, আর ভর সংখ্যা কত? 2। তাহলে নিউট্রন সংখ্যা কত? আমরা একটু আগে সেখানে ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা মাইনাস করি তাহলে নিউট্রন সংখ্যা, তাহলে 2 বিয়োগ 1, এর নিউট্রন সংখ্যা 1। এর নিউট্রন সংখ্যা কত? হিলিয়ামের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত? হিলিয়ামের ভর সংখ্যা 3 আর প্রোটন সংখ্যা 2, তাহলে 3 - 2, তাহলে কত হবে? 1 হবে হিলিয়ামের নিউট্রন সংখ্যা দুজনের সেম। সেম মানে তারা একে অপরের কি? আইসোটোন। একই রকমের নেক্সট হবে এটাকে সিলিকন, ফসফরাস এবং কি সালফারের ক্ষেত্রে এদের সিলিকনের প্রোটন সংখ্যা কত? 14, আর ফসফরাসের কত? 15, আর সালফারের কত? 16। তিনজনের প্রোটন সংখ্যা কি? আলাদা। কিন্তু এখন প্রোটন সংখ্যা তো আলাদা, কিন্তু ভর সংখ্যাও আলাদা, কিন্তু আমাকে চেক করতে হবে কি? আইসোটোন মানে নিউট্রন সংখ্যা চেক করতে হবে। নিউট্রন সংখ্যা মানে কি? ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। 30 থেকে 14 বিয়োগ করলে কত? 10 থেকে 4 বিয়োগ করলে 6, আর 10 থেকে 2 1 16। এর প্রোটন সংখ্যা, এর নিউট্রন সংখ্যা দেখো কত? 31 থেকে 15 বিয়োগ করো 16। এই সালফারের ক্ষেত্রে কত? 32 থেকে 16 বিয়োগ করো কত? 16। তার মানে এদের নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা সমান মানে তারা একে অপরের কি? আইসোটোন। এই হলো কি? আইসোটোপ, আইসোবার এবং কি? আইসোটোন। এই ছিল কি আজকে আলোচনা পরমাণু সংক্রান্ত, আমরা ডিটেলস আলোচনা করলাম। এরপরে আমরা এমসিকিউ ক্লাস নিয়ে আসবো। যাদের এই আজকে যে ক্লাস করানো হলো এই ক্লাস সঙ্গে যাদের কোনো যদি ডাউট থাকে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করবে, সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।